বোকাপাট, তারা রইল বোকাপাট। ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামাট, শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান। উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট। দর্শক মণ্ডলী, সৃষ্টি সুখের উল্লাসে কাপা আমাদের মহান স্বাধীনতা, এক সাগর রক্তের বিনিময়ে, লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি অর্জন করেছে স্বাধীনতা। ৩৭ বছর আগে ২৬শে মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন প্রিয় মাতৃভূমির জন্য স্বাধীনতা। এরপর ৯ মাস ব্যাপী স্বাধীনতার জন্য মরণপণ লড়াই বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় স্বাধীনতা। দর্শক মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৩৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার আজকের এই বিশেষ অনুষ্ঠানে প্রচারের জন্য কানাডার মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার স্টিফেন হার্পার একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মিস্টার হার্পার ওই বার্তায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার সকল দর্শকদের তার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলা টেলিভিশন কানাডার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য এবং সেই সাথে আগামী দিনগুলোতে বাংলা টেলিভিশন কানাডার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। It is with great pleasure that I extend my warmest greetings to the viewers of Bangla Television Canada as you celebrate the 37th anniversary of the independence of Bangladesh. This occasion provides you with the wonderful opportunity to reflect upon the hard-won independence of Bangladesh and to pay tribute to those who fought for this freedom. Today, you can look to the future with confidence and take pride in the many contributions that Bangladeshi Canadians have made to the strength and vitality of Canada. I would like to commend all those involved with Bangla Television Canada for their commitment to fostering fellowship among the Bengali community in Canada. I am certain that you will continue this valuable work for many years to come. On behalf of the Government of Canada, please accept my best wishes for a memorable celebration. The Right Honourable Stephen Harper, Prime Minister of Canada, Member of Parliament, Ottawa, 2008. তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামাট, শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান। উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, তারা রইল। ইতিহাসের বর্বরোচিত সেই হত্যাযজ্ঞের ভয়াল রাত 25শে মার্চ। এ রাতেই বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল পাক হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত নৃশংসতম হামলা। অপারেশন সার্চলাইট নামে পাকিস্তান হানাদার বাহিনীর এই বর্বরোচিত হামলায় বিশ্ববাসী হতবাক। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বাঙালিরা 24 বছরের অপশাসন ও শোষণের কবল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্বাধিকার অর্জনের লক্ষ্যে বাঙালি জাতীয়তাবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী করে। কিন্তু বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে চূর্ণ করতে 25শে মার্চ কালো রাতে পাকিস্তান সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত বাঙালির উপর। ওই রাতেই হত্যা করে হাজার হাজার নিরীহ সাধারণ বাঙালিকে। পঁচিশে মার্চ মধ্যরাতেই পাক হানাদার বাহিনীর হাতে গ্রেফতারের পূর্বক্ষণে বঙ্গবন্ধু ঘোষণা করেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের বেতার যোগাযোগের মাধ্যমে তিনি আরও ঘোষণা করেন, পাক বাহিনী অতর্কিতে ঢাকার পিলখানার ইপিআর ঘাঁটি
রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং সমগ্র ঢাকা শহরে সাধারণ মানুষদের নির্বিচারে হত্যা করছে। ঢাকা চট্টগ্রামে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। বঙ্গবন্ধু বিশ্বের জাতিগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়ে আরও বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে। ওই ঘোষণায় বঙ্গবন্ধু বলেন, সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। কোনো আপোষ নেই, জয় আমাদের হবেই। জয় বাংলা। আপনারা দেখছেন কানাডা নির্মিত টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মেলা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখার জন্য লগ অন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। পলাশীর আম্রকাননে ডুবে গিয়েছিল বাঙালির স্বাধীনতার সূর্য। কুষ্টিয়ার বৈদ্যনাথ তলার আম্রকাননে আবার সেই সূর্য উদিত হল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের মাধ্যমে। 1971-এর 17 এপ্রিল বাংলা বছরের প্রথম মাস বৈশাখের শুরুতেই সারা পৃথিবীর সামনে আত্মপ্রকাশ করল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে আনুষ্ঠানিক উদ্বোধন হল নবগঠিত বাংলাদেশ সরকারের। পৃথিবীর মানচিত্রে জন্ম নিল 7.5 কোটি বাঙালির বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এদেশের স্রষ্টা, বাঙালির নয়নের মণি, আশার একমাত্র প্রদীপ। ওই দিন থেকে বৈদ্যনাথ তলার নাম বদলে হলো মুজিবনগর। মুজিবনগরের আম্রকাননে সরকার গঠনের পরপরই শতাধিক দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি বর্ণনা করে বক্তব্য রাখলেন তাজউদ্দিন আহমেদ, নতুন এই সরকারের প্রধানমন্ত্রী। নতুন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহায্যের আবেদন জানালেন বিশ্ব বিবেকের কাছে। নতুন এই সরকারের শপথ গ্রহণের পরপরই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি নিয়োগ করা হয় কর্নেল এম.এ.জি. ওসমানীকে। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি। পাক হানাদার বাহিনীর বর্বরতায় দেশমাতৃকা যখন রক্তাক্ত, বাঙালির লাশ যখন শেয়াল কুকুর শকুনের খাদ্য, বাংলার আকাশ বাতাস যখন বারুদের গন্ধে ভারাক্রান্ত, তখনই আমাদের আশ্রয় দিল, বুকে টেনে নিল ভারতের সরকার এবং জনগণ।
পাকিস্তানি হানাদারদের কবল থেকে বাঁচার জন্য প্রাণ ভয়ে মানুষ ছুটে চলেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু কোথায় আশ্রয়? চারিদিকে হায়নার থাবা। নিরাশ্রয়ী বিপদগ্রস্ত 1 কোটি মানুষ নিরাপদ আশ্রয় মিলল ভারতে। ধ্বংসপ্রাপ্ত শহর আর আগুনে পোড়া গ্রাম ছেড়ে মানুষ ছুটে চলেছে সীমান্ত সংলগ্ন ভারতীয় রাজ্যগুলোতে নিরাপদ আশ্রয়ের খোঁজে। পায়ে হেঁটে বনজঙ্গল আর জলভূমি পেরিয়ে নৌকায় নদী পার হয়ে মানুষ ছুটে চলেছে ভারত সীমান্তের দিকে। অনন্ত এই যাত্রায় হাজার হাজার মানুষ। দিগন্তের পটভূমিতে যেন চলন্ত পিঁপড়ের সারি। বিপর্যস্ত মানুষের এই চলার পথ যেন অন্তহীন, ফুরোতে চায় না। পথ চলার ক্লান্তি, পথে শত্রু হামলার আশঙ্কা, রোগ শোক ক্ষুধা, তবু চলার শেষ নেই। জীবন বাঁচাতে হবে তো। ভারতের সরকার সীমান্তবর্তী রাজ্যসমূহে হাটে মাঠে ঘাটে তাঁবু খাটিয়ে শরণার্থীদের শিবির তৈরি করলো লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দেবার জন্যে। এরা বাংলাদেশের মানুষ, পৃথিবীর নতুন উদ্বাস্তু। তবু কত আপন, স্নেহ মমতার কোনোই অভাব হলো না। দেশি বিদেশি সাংবাদিকেরা শরণার্থীদের দুঃখ দুর্দশা দেখার জন্য শিবিরগুলোতে ভিড় করল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অর্ডিন্যান্স জারি করে সারচার্জ বসালেন তার নিজের দেশের মানুষের প্রতি, প্রতিবেশী শরণার্থীদের ত্রাণের অর্থ যোগাতে। পশ্চিম বাংলার মানুষ এই অতিরিক্ত ট্যাক্স হাসি মুখে মেনে নিল, প্রতিবেশীর দুঃখ দুর্দশা ভাগ করে নিল, দায়িত্ব নিল এপার বাংলার 1 কোটি আশ্রয় প্রার্থীর মুখে অন্ন তুলে দেবার। বাংলার দামাল ছেলেদের সাঁড়াশি আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী তখন সম্পূর্ণ বিপর্যস্ত। শহর বন্দর গ্রামে সর্বত্রই মার খাচ্ছে পাক সেনারা। পশু শক্তির পিছু হটা আর সূর্য সন্তানদের অগ্রযাত্রা। বাংলার মুক্তিকামী মানুষকে সাহায্য করার তথাকথিত অপরাধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে 71-এর 3রা ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করল। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে পাক সেনারা তখন একেবারেই কোণঠাসা। 71-এর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই গ্রাম বাংলার হাজার হাজার বর্গমাইল এলাকা মুক্তাঞ্চলে পরিণত হয়। মুক্তিবাহিনী তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পাক বাহিনীর নিয়ন্ত্রণ হয়ে পড়ল বড় বড় শহর কেন্দ্রিক। মুক্তিযোদ্ধারা আঘাতের পর আঘাত হেনে চলল পাকিস্তানি সামরিক স্থাপনার উপরে। বিজয়ের সূর্য তখন পূর্ব দিগন্তে উকি দিচ্ছে। যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায়, ঘর বাড়ির ঠিকানা নাই, দিনরাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। পাকিস্তানিদের পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র। পাকিস্তান সরকার তখন তাদের পরম মিত্র মার্কিনীদের সহায়তায় চেষ্টা করছে পরাজয় এড়াতে, আত্মসমর্পণ না করে জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর করতে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের নির্যাতিত মানুষের পক্ষে অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করল। had been asking for a political settlement acceptable to the elected and acknowledged representatives of the people of Bangladesh. পাকিস্তানের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘের অধিবেশনে তখন দিশেহারা, দিগ্বিদিক জ্ঞান শূন্য। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ভুট্টোর তখন বিশ্বসভায় বেসামাল আচরণ। I will not be a party to it. We will fight. We'll go back and fight. My country hearkens for me. Why should I waste my time here in the Security Council? I will not be a party to the ignominious surrender of part of my country. You can take your Security Council. Here you are. I am going. 3রা ডিসেম্বর 1971 যুদ্ধ এক নতুন মাত্রা পেল। ওই দিন পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। ভারতের শ্রীনগর, অমৃতসর সহ বড় বড় শহরে বোমা বর্ষণের মাধ্যমে।
ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে বললেন, পাকিস্তান আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের নির্যাতিত মানুষকে আশ্রয় ও সমর্থন দেওয়ার জন্যই আমাদের বিরুদ্ধে এই যুদ্ধ। ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিলেন একযোগে পূর্ব পশ্চিম ফ্রন্টে আক্রমণ করতে। শুরু হলো ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে নির্দেশ পেতেই ভারতীয় সৈন্যরা মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে 3 দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ল। আমি যে সাগর মাঝি রে, ভারতীয় বিমান বাহিনী আক্রমণ চালালো চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, চালনা বন্দরে। সোনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারাও তো ভুলে কবু ডাকে না। 12ই ডিসেম্বর 1971 সেদিনই প্রথম ঢাকায় মুক্তিবাহিনীর কামানের গোলা এসে পড়ল। কেঁপে উঠল জেনারেল নিয়াজি আর পাকিস্তান বাহিনীর অন্তরাত্মা। আকাশবাণী থেকে তখন পাক সেনাদের প্রতি জেনারেল মানেকশার আত্মসমর্পণের আহ্বান ঘন ঘন প্রচারিত হচ্ছে। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করুন, পালাবার পথ নেই। ঢাকা শহরকে চারিদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে মিত্র বাহিনী। जनरल फरमान अली को जनरल मानेकशॉ के पैगाम, आप चारों तरफ से घिरे हुए हैं, हथियार डाल दें, वक्त बहुत कम है, आप हथियार डाल दें। পাক সেনা কমান্ডারেরা তখন হয় আত্মসমর্পণ নয় মৃত্যু, এমন সন্ধিক্ষণে তারা বুঝতে পারছে বাংলাদেশ স্বাধীন হবেই। অবরুদ্ধ পাকিস্তানিরা তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের তালিকা তৈরি করলো হত্যার উদ্দেশ্যে। তারা চাইল বাংলাদেশকে মেধাশূন্য করতে, যাতে স্বাধীন হলেও বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। অধ্যাপক, ডাক্তার, সাংবাদিক, প্রকৌশলী, ব্যবসায়ী কেউ বাদ যায়নি এই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা থেকে। ওই তালিকা অনুযায়ী আলবদর রাজাকারেরা নৃশংসভাবে হত্যা করল দেশের শ্রেষ্ঠ সন্তানদের যুদ্ধের একেবারে শেষ দিনগুলোতে। ঢাকার মিরপুরের বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের লাশ পাওয়ার পর দেখা গেল হত্যাকাণ্ডের নৃশংসতা। যিনি চোখের ডাক্তার তার চোখ উপড়ে ফেলা হয়েছে, হৃদরোগের যিনি চিকিৎসক তার হৃৎপিণ্ড ছিঁড়ে নেওয়া হয়েছে, যে সাংবাদিক লিখতেন তার আঙুল কেটে নেওয়া হয়েছে। এরপর মৃত্যু নিশ্চিত করা হয়েছে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, কখনো বা ইটের আঘাতে গুড়িয়ে দেওয়া হয়েছে মাথার খুলি। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, অজাতর ভয় বিশাল বংশ নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। একটি নতুন দেশের জন্ম হবে, রক্ত গঙ্গায় ভাসিয়ে, সিথির সিঁদুর মুছে ফেলে
প্রিয়জনের মৃতদেহের সৎকারের সুযোগ না পেয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তার কতটুকু আমরা ধারণ করতে পেরেছি হৃদয়ের গভীরে, অথবা কতটুকু স্মরণে থাকলে স্বাধীনতার অনির্বাণ শিখায় পুড়ে খাঁটি বাঙালি হওয়া যায়। 16 ডিসেম্বর বেলা 1টা ঢাকার তেজগাঁ বিমানবন্দরে এসে নামলেন ভারতীয় বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকব। সাথে ঐতিহাসিক আত্মসমর্পণের দলিলে স্পষ্ট লেখা, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করছে ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে। পাক জেনারেল নিয়াজির এই দলিলে আপত্তি। তিনি চাইলেন দলিলে লেখা থাকবে পাক বাহিনী শুধুমাত্র ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে, মুক্তি বাহিনীর কাছে নয়। তাকে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হলো যে বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তিনি জীবন ভিক্ষা পাচ্ছেন, সেটা মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ বাহিনী। ওই দিন বেলা 3টায় হেলিকপ্টারে করে তেজগাঁ বিমানবন্দরে সস্ত্রীক এসে পৌঁছালেন মিত্র বাহিনীর যৌথ কমান্ডের প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরা। 9 মাসের অবরুদ্ধ ঢাকা শহর প্রাণ ফিরে পেয়েছে। চারিদিকে মানুষের গগন বিদারী জয় বাংলা স্লোগান। মেশিন গানের ফাঁকা গুলি ছুটতে ছুটতে মুক্তিযোদ্ধারা ঢাকা শহরে ঢুকছে। বিজয় উল্লাস, বিজয় আনন্দ চারিদিকে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4:21। ঢাকার রেসকোর্স ময়দানে পশুশক্তির পরাজয় প্রত্যক্ষ করতে অর্ধকোটি বাঙালি উপস্থিত। আকাশ ফাটানো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্য দিয়ে জেনারেল নিয়াজি স্বাক্ষর করলেন আত্মসমর্পণের দলিলে। আনুষ্ঠানিকভাবে নিজেকে এবং নিজ বাহিনীর 93,000 সৈন্যকে সোপর্দ করলেন মিত্র বাহিনীর জেনারেল অরোরার কাছে। সেই থেকে আমাদের রক্ত মাখা পতাকা মুক্ত আকাশে পথ করে উঠছে। রাজনীতির নীতিহীনতা ও কুটচালের কারণে 71 সালে যুদ্ধ অপরাধে অভিযুক্তরাই আজ বাংলাদেশের নীতি নির্ধারক। তারা সদম্ভে বলে বেড়ায় বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নেই। বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নেই, এটা তাদের কল্পনাপ্রসূত নিজেদের বানোয়াট একটা উদ্ভট চিন্তা। বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নেই। একাত্তরের গণহত্যা এবং যুদ্ধ অপরাধ বিষয়ে বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমরা কানাডা প্রবাসী বিশিষ্টজনদের মতামত জানতে চেয়েছিলাম। মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ চলাকালীন এক পর্যায়ে আমাদেরকে হাত উঁচু করে শপথ করতে হতো মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনবোধে জীবন উৎসর্গ করব। এই হাত সেই শপথের হাত। আমি শপথ করে বলছি, জাতিসংঘের দ্বারা চিহ্নিত যে সমস্ত অপরাধকে যুদ্ধ অপরাধ বলা হয়, 1971 সালে বাংলাদেশে মাটিতে তার সবগুলি অপরাধ সংঘটিত হয়েছিল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব, 71-এর মহান মুক্তিযুদ্ধে আমাদের আত্মত্যাগ এবং সেই মুক্তিযুদ্ধকে ঘিরে সংঘটিত যুদ্ধ অপরাধ সবই সত্যি। এই সমস্ত বিষয়কে দিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই, এগুলো এক সূত্রে গাঁথা। কিভাবে যে তারা অত্যাচার করেছে, কিভাবে দেশের মানুষকে মেরে ফেলেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। 1971 সালের খুন, জখম, হত্যা, রাহাজানি, লুট এটা ঘটেছিল। এটা কোনো প্রশ্নের বিষয় নেই। সত্য, পৃথিবী যদি সত্য হয়, 71 সত্য এবং 71-এ গণহত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, এটা সত্য। অবশ্যই আমি মনে করি অ্যাপার্ট ফ্রম আদার ইনসিডেন্টস, যেটা সবাই জানে এবং যেটা প্রমাণিত, সেটা হলো বুদ্ধিজীবী হত্যা, তারপর লক্ষ লক্ষ মহিলাদের ধর্ষণ, 71-এ যে শিক্ষিত সমাজ ছিল তাদেরকে খুঁজে খুঁজে একজন একজন করে বের করে হত্যা করা, বাংলাদেশের নানা জায়গায় এই যে বৌদ্ধ ভূমিগুলো আছে, সেটাই তো প্রমাণ করে যে 71-এ
গণহত্যা হয়েছিল। জাতিগতভাবে বাঙালিকে নিশ্চিহ্ন করার জন্য, বাঙালির বিশ্বাসকে ধ্বংস করার জন্য এই যুদ্ধ অপরাধে অংশ নিয়েছিল। তারা যুদ্ধ অপরাধী এবং ব্যাপকভাবে যে হত্যা সংঘটিত হয়েছিল, যাকে আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক ধারণা, আন্তর্জাতিক দর্শন অনুযায়ী যাকে গণহত্যা বলা যায়, সেই গণহত্যা সংঘটিত হয়েছিল বলে আমি মনে করি। একটা বিচার করতে হলে যে ধরনের আইন দরকার হয় সেই আইনটা আমাদের দেশে আছে, কিন্তু যে ধরনের আলামত দরকার হয় সেটা আছে কিনা সে ব্যাপারে আমি বলতে পারবো না। আমার মতে এই আলামতটা সংগ্রহ না করে আমরা যদি বিচারের দিকে আগাই, তাহলে একটা সম্ভাবনা থেকে যেতে পারে যাদের বিরুদ্ধে আমরা এই অভিযোগগুলো আনছি তারা ছাড়া পেয়ে যেতে পারে। আমরা গোলাম আজমের বিচারের কথাটা যদি খেয়াল করি যে বাংলাদেশের নাগরিক তার হওয়ার অধিকার আছে কিনা, তাহলে দেখবো যে আমরা অপ্রস্তুতভাবে এই বিচার কার্যটা করেছিলাম, যার ফলে সে বাংলাদেশের নাগরিক হয়ে গেল, যদিও বাংলাদেশের অভ্যুদয়ের বা বাংলাদেশের জন্মের সে বিরোধিতা করেছিল। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। স্বাধীনতার সুফল আলোকিত করুক বাংলার প্রতিটি ঘর, এমন প্রত্যাশা রাখি আমরা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। আজ থেকে এক পক্ষকাল পর আবারও আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন একই সময়ে একই চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সঙ্গে বাংলা বলুন।